সবাইকে স্বাগত জানাচ্ছি ডেল্টা ম্যাথমেটিক্স কেয়ারে। এটা আমার প্রথম লেকচার, প্রথম ক্লাস। সেটা হচ্ছে সংখ্যা নিয়ে আলোচনা করতেছি, কারণ সংখ্যা এবং এই জিনিসটা জানতে পারলে কেবলমাত্র আমরা গণিতের সাথে পরিচয় হতে পারি। যে এটা হচ্ছে ক্লাস 1 থেকে আমাদের সংখ্যা শুরু। যদি সংখ্যাটা গঠিত হয় একটা জিনিস নিয়ে, সেটা হচ্ছে অঙ্ক। অঙ্ক সম্পর্কে আমি সংক্ষিপ্ত বলি, কারণটা হচ্ছে যেহেতু আমার লেকচারের টপিক হচ্ছে সংখ্যা। এই অঙ্ক দুই প্রকার, একটা হচ্ছে সার্থক অঙ্ক, একটা হচ্ছে অসার্থক অঙ্ক। যেমন আমরা অঙ্ক জানি মোট কয়টি? 10টি, 0 থেকে 9 পর্যন্ত। এর মধ্যে 0 হচ্ছে অসার্থক অঙ্ক, আরেকটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, এটা হচ্ছে সার্থক অঙ্ক। ওকে, এই অঙ্কগুলোর সমন্বয়ে আমরা তৈরি করি সংখ্যা। অর্থাৎ সংখ্যার আগে অঙ্কটা দরকার, কিন্তু যেহেতু আমাদের আলোচনার বিষয় আজকে সংখ্যা, সেই জন্য আমরা সংখ্যা নিয়ে আলোচনা করব। ওকে, এটা মেইনলি 9-10 এর প্রথম অধ্যায়, যে সাধারণ গণিত, সেটার প্রথম অধ্যায় আছে। তাছাড়া আমরা যারা বিসিএস পরীক্ষা দিই, তাদের কাছে প্রিলিতে এই জায়গা থেকে একটা এমসিকিউ মাস্ট প্রতি বছর আসবে। কিভাবে আসবে সেটা নিয়ে আমি আলোচনা করবো। আমার ক্লাসটা কেউ যদি সম্পূর্ণটা দেখেন, তাহলে আশা করি একটা এমসিকিউ তো যে কোনো চাকরি পরীক্ষায় আপনাদের কমন পড়ে যাবে, এইটুকু কথা দিচ্ছি। তারপরে আসি ক্লাস 9-10 এর জন্য। তোমাদের জন্য এই জায়গা থেকে একটা দেখা যায় সিকিউ আছে, খ বা গতে আছে, যেমন √2 বা √3, √5, এই একটি অমূলদ সংখ্যা, এই টাইপের প্রমাণ আসে। আর তোমার এটা থেকে 2টা থেকে 3টা এমসিকিউ কমন পড়ে, দুইটা তো মাস্ট আসে। তোমরা যদি সম্পূর্ণ লেকচারটা দেখো, হয়তো বা 2টা বা 3টা পর্বে বিভক্ত হইতে পারে। যদি তোমরা দেখো, আশা করি তোমাদের ক্ষেত্রে কমন পড়বে। আমি বেশ কিছু সংখ্যা লিখে রাখছি আমার সুবিধার্থে, কারণটা যদি লিখতেছি তাহলে বেশ সময় যাইতো এবং ভিডিও লেকচারটা বড় হয়ে যেত। এবার আমরা এই সংখ্যাটার শ্রেণীবিন্যাস করে দেখব, কিভাবে আমরা শ্রেণীবিন্যাস করি। বা আমরা যেমন 9-10 এর অঙ্কটা করি তখন দেখা যায় স্যাররা মুখস্থ করায় যে স্বাভাবিক সংখ্যা এটা, তারপর এই সংখ্যা এটা, ওই সংখ্যা এটা, মুখস্থর একটা বিষয় আছে। আসলে গণিতটাকে আমরা এমন ভাবে নিচ্ছি যে আমাদের ওই আদিকাল থেকে বলে আসে গণিত কঠিন কঠিন কঠিন। আসলে প্রকৃতপক্ষে গণিতের অন্তর্নিহিত একটা ভাষা আছে, যেটাকে আমরা যারা গণিত নিয়ে পড়ি তারাকে বলে অ্যালগোরিদম। প্রত্যেকটা গণিতের অ্যালগোরিদম আছে, আর অ্যালগোরিদমের ভাষা আমার মাতৃভাষা, অর্থাৎ বাংলা। যে অ্যালগোরিদমটা বুঝতে পারবো, ইন্ডিভিজুয়ালি গণিতের অ্যালগোরিদম আছে আর টাইপ ভিত্তিক অ্যালগোরিদম আছে। যেটা এটা যারা ক্যাচ করতে পারবো, তাহলে তোমাদের জন্য গণিত খুবই সহজ। এবার এই সংখ্যা থেকে আমরা কিভাবে এইগুলাকে আইডেন্টিফাই করতে পারি, বা কোনটা কি সংখ্যা। যেমন আমরা মুখস্থের প্রতি একটা আমাদের প্রবল ইচ্ছা বা প্রবল আকর্ষণ, এই মুখস্থটা থেকে একটু বের হয়ে আসবো, গল্পে গল্পে গণিত করব। আমার চিন্তাধারা গণিতটা বাংলার মতো করে করবো, অর্থাৎ গল্পে গল্পে গণিত। দেখি আমরা গণিতের পরিবর্তন আনতে পারি কিনা। সবার প্রতি একটা অনুরোধ থাকবে ডেল্টা ম্যাথমেটিক্স কেয়ারের পাশে থাকার জন্য। ওকে, এবার আমরা এটাকে আলোচনা করা যাক। দেখি আমি কিভাবে এগুলাকে সংখ্যাগুলো চিনতে পারি, এবং খুব তাড়াতাড়ি খুব সহজে 5 মিনিটে কিভাবে শেষ করা যায়। দেখো, একটা যদি চিন্তা করে দেখো, আমরা এই জায়গায় বেশ কিছু সংখ্যা লিখছি, তাই না? যেমন এটা 3.5678 ডট 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 চলমান আছে, তারপর 4.678 কিছু একটা আছে, তারপর ডট ডট। তারপর এইটা যদি দেখি, ধরে নিলাম এইটাও চলমান আছে। হ্যাঁ, আসলে আমরা এই দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস ভুল করি, যেটা চলমান রয়েছে এই জিনিসটাকে যখন আমরা লেখার ক্ষেত্রে ডট 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 দিতেই থাকি, মানে মামার বাড়ি ডট ডট দিতেই থাকি। এটা কিন্তু ভুল গণিতের ভাষায়। একটা জিনিস চলমান বোঝাইতে, ওর পরে আরো যে সংখ্যা আছে সেটা বোঝাইতে আমরা 3টা ডট দেবো, শুধু 3টা ডট। এর বাইরে দিলে পরে গণিতের ভাষায় সেটা ভুল। কিভাবে ভুল? আমি ধরো একটু সিম্পলি করি। ধরো এইটা বলতে কি বোঝায়, আর এইটা বলতে কি বোঝায়। নিশ্চয়ই উপরেরটা দ্বারা যেহেতু যখন দেওয়া আছে সেটা আমরা ইউজ করি, আর এটা দ্বারা কি, সুতরাং বা যখন আমরা কি কোনো কিছু সমাধান চিন্তা করি। হ্যাঁ, তার মানে গণিতের সিম্বল গুলা, এই যেগুলো আমাদের যে প্রতীক গুলো আছে বা সংকেত গুলো, যাই বলি না কেন, এগুলোর একটা আলাদা গুরুত্ব আছে। এক একটা জিনিস দ্বারা এক একটা বোঝায়। হ্যাঁ, আমরা কোনো কিছু চলমান বোঝাইতে আজ থেকে এই ভুলটা এড়িয়ে চলবো, 3টা ডট দেবো, এর বেশি না। ওকে, এবার আমরা আসি। এই জায়গায় যেমন কত আছে, 0.1। একটু খেয়াল করবা, দেখবা আশা করি 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। তারপর এটা কত আছে, 0 সামথিং কিছু একটা আছে। আচ্ছা, এটা 2 -2, তারপর 3, এটা কত, এটা আবার 5 বাই কত, 3। সরি, এটা আমি দিয়ে লিখছিলাম, এটা কত, 3/7। আর এইটা একটা 8, তাই তো? এইটা একটা সংখ্যা, এইটা একটা সংখ্যা, এই বিভিন্ন প্রকার সংখ্যা লিখছি। আচ্ছা, এই জায়গায় একটা জিনিস লিখছি, তাই না? পাই, এটা কিন্তু একটা সংখ্যা। এটা কিন্তু একটা সংখ্যা, তাই না? তোমরা হয়তো বা অনেকে জানো পায়ের মান 3.1415 বা ডট ডট, আরো অনেক কিছু আসে, তাই না? যদি আমরা 3.1416 পর্যন্ত নিয়ে থাকি, ঠিক এর একটা মান আছে 1.71, তারপরে আমার ঠিক মনে নাই, এই টাইপের একটা
মান আছে যেটা আসতেই থাকে। হ্যাঁ, এখন দেখো এই সংখ্যাগুলোর ক্ষেত্রে আমরা কিভাবে হচ্ছে আইডেন্টিফাই করতে পারি কোনটা কোন সংখ্যা। প্রথমে বেসিক জিনিস আসি। হ্যাঁ, প্রথমে যে জিনিসটা ক্যাচ করবো, দেখো তো এই সংখ্যাগুলোকে, এটা 3. তারপরে 5, 6, 7 এর চলমান আছে, তাই না? এই লাস্ট পর্যন্ত কত আমি কিন্তু জানি না। এই সংখ্যাটা দেখো এরপর হচ্ছে চলমান আছে, লাস্ট কত এটা জানি না। এই সংখ্যাটা কত, লাস্ট কত এটাও জানি না। এই সংখ্যাটা হচ্ছে একটু দেখো, আমরা √2 কে তোমরা যদি হচ্ছে একটু ক্যালকুলেটর, আমার কাছে যেহেতু ক্যালকুলেটর নেই, তোমরা যদি ক্যালকুলেটর চাপ দাও তাহলে দেখবা কিছু একটা মান আসবে, দশমিকের পরে র্যান্ডমলি অনেক মান আসতে থাকবে, আসতে থাকবে, চলমান থাকবে। হ্যাঁ, তারপরে হচ্ছে √7 কে যদি দাও, দেখবা হচ্ছে দশমিকের পর র্যান্ডমলি অনেক মান আসবে যেটা চলমান আছে। ধরো আমি এবার আরেকটা সংখ্যা লিখি, যেমন হচ্ছে 1.333333, এইটা এইভাবে চলমান আছে। হ্যাঁ, এই সংখ্যাটার ক্ষেত্রে একটু দেখো, আমি এই সংখ্যাটার একটু পরে এটার আবার এইটা আনবো, এটা নিয়ে হচ্ছে। এবার দেখো ধরো হচ্ছে এটার ক্ষেত্রে কিছু সংখ্যা দেখা যায় দশমিক সংখ্যার পরে, দেখো এটা পূর্ণ সংখ্যা কিছু একটা আছে, পূর্ণ সংখ্যার পরে যে দশমিক অংশ, যে দশমিক অংশ আছে, তাই না? এটার পরে যেমন এটা আমার কাছে ক্যালকুলেটর নেই, তোমরা ক্যালকুলেটর চেক দিয়ে দেখতে পারো। তো দশমিক, পূর্ণ সংখ্যার পরে দশমিকটা দেখা যায় র্যান্ডমলি চলমান আছে, তাই না? এই সংখ্যাগুলো দেখো, আমি যদি একটু হচ্ছে এদেরকে আলাদা করি, দেখো ধরো আমি এটাকে আলাদা করে দিলাম। হ্যাঁ, একটা দেওয়াল তৈরি করে দিলাম, এই পাশে একটা, এই পাশে একটা, বিভক্ত করে দিলাম। এবার দেখো এটা 0.1, অর্থাৎ কি ওয়ানের পর আর কিছু নেই। এই জিনিসটাকে আমি কি বলতে পারি, সেটা হচ্ছে জানা সীমানা আছে, অর্থাৎ এই জিনিসটা গণিতের ভাষায় বলা হয় সসীম। ওকে, এটা দেখো 0.5678, এটারও কিন্তু তারপরে আর কিছু নাই, চলমান নেই, তার মানে দশমিকের পরে এটাও কি ফিক্সড কিছু একটা। তারপরে ধরো হচ্ছে 2, এরপরে আর কিছু নাই যা পূর্ণ সংখ্যা আছে। -2 এও কি পূর্ণ সংখ্যা আছে, তাই না? এইটারও কিছু নাই, এটারও একটু দেখো। এবার এই ধরো হচ্ছে 5/3, এই 5/3 হচ্ছে দেখো তো কত আসে, আমরা একটু করে দেখি আলাদাভাবে। ধরো হচ্ছে আমি যদি এটাই করি, 5/3 হচ্ছে কত আসে, 2 1 পয়েন্ট কত আসে, এটার মান যদি আমি একটু করে দেখি, 1.66666 এইভাবে মনে আসে, তাই না? একবার যায়, তারপর হচ্ছে 2, 20, 3×6, তারপর হচ্ছে আবার 0, 3×6, আচ্ছা এইভাবে আসে, তাই না? এইটার মানটা কত দেখো, 5/6, এটার মান কত, 1.66666, অর্থাৎ দশমিকের পরে কি একটা সুন্দর একটা সজ্জিত রূপ আছে, যেটা 6 ও বারবার আবর্তিত হচ্ছে, মানে বারবার জিনিসটা আসতেছে, তাই না? দেখো 3/7, এটাকে একটু করে দেখো, আমার হচ্ছে যেহেতু ক্যালকুলেটর নেই, মুখে মুখে আর কত করা যায়। হ্যাঁ, তোমরা এটা একটু ট্রাই করে দেখো। আচ্ছা, প্রয়োজন আমি হচ্ছে এটা আপাতত স্কিপ করি, পরে এটা আমরাই করে ফেলবো। হ্যাঁ, এটা নিয়ে আলোচনায় আসবে যেহেতু হচ্ছে এটা। আচ্ছা, এবার ধরো আমি এই কটা নিয়ে আলোচনা করে দেখি, তাহলে ক্লিয়ার হবে তাড়াতাড়ি। এবার দেখো রুট কত দিচ্ছে, 16, এটা কত পূর্ণ সংখ্যা, তাহলে এটার মান কত আসতেছে, এটা কত, এটা কিছু একটা মান আসবে, কত 4। আর এইটা দেখো, এইটার কিন্তু হচ্ছে তুমি এই টাইপের সংখ্যা কখনো কি করো নাই, দেখো নাই, যারা হচ্ছে ক্লাস 9-10 পর্যন্ত আছে আর কি, তাদের ক্ষেত্রে বললাম। রুটের ভিতরে মাইনাস, রুট ওভারের ভিতরে মাইনাস কিছু দেখছো, দেখো নাই, তাই না? সেই জন্য আমি আপাতত ক্রস দিয়ে রাখলাম, এটার আলোচনা আছে। এটার পরে এটা দেখো 8, এরপর আর আগে পরে কেউ নাই, পূর্ণ সংখ্যা আছে। 1 পয়েন্ট কত আছে, 1.3333, এটা একটা সজ্জিত রূপ আছে, তাই না? দেখো একটা জিনিস চিন্তা করে দেখবা, এই যে এইটার যে সজ্জিত রূপ আছে না, এটাকে আমি লিখতে পারি এইভাবে, 1.3 এর উপর একটা পুনঃপুনিক দেওয়া যায়, বুঝছো? অর্থাৎ 1.3 এর উপর কি দেওয়া যায়, একটা পুনঃপুনিক। বারবার কোন সংখ্যা যদি আবর্তিত হয়, বারবার কোন একটা সংখ্যা, ধরো হচ্ছে এবার আমি একটাই দিলাম, এটা নিয়ে আলোচনা হবে। ধরো হচ্ছে 2.565656, এইভাবেই একই ও আসতেছে। হ্যাঁ, এটাকে আমি লিখতে পারি 2.56, যেহেতু দুইটার সঙ্গে পুনরাবৃত্তি হচ্ছে, বারবার আসতেছে, আবর্তিত হচ্ছে, সেজন্য এর উপর একটা পুনঃপুনিক একটা চিহ্ন দিতে পারি। এই চিহ্ন নিয়ে আমরা পরে আলোচনা হবে, আমাদের হচ্ছে আপাতত কি আইডেন্টিফাই করে ফেলি। হ্যাঁ, এবার দেখো তো এই পাশের যে আমার হচ্ছে এই যে বেড়াটা দিছি, এই বেড়ার যে হচ্ছে এই পাশে আছে, অর্থাৎ বাম পাশে এই সংখ্যাগুলার ক্ষেত্রে দেখো পূর্ণ সংখ্যা কিছু একটা থাকতে পারে, কিন্তু দশমিকের পর দেখো, দশমিকের পর হচ্ছে কি র্যান্ডমলি মান আসতে আছে, কত পর্যন্ত আমি শেষ নাই, অসীম পর্যন্ত। কিন্তু আমরা যদি ডান পাশে দেখি, একটু খেয়াল করে দেখো, এই যে মানগুলা দেখতেছো না, এই মানগুলা কিন্তু পূর্ণ সংখ্যা, পূর্ণ অংশ থাক, পূর্ণ অংশ তো আছে আছে, দশমিকের পরে দেখো তো র্যান্ডমলি কোনো মান আসছে, হয় সসীম, না হয় একটা জিনিস কি বারবার আবর্তিত হচ্ছে। কিন্তু যে জিনিসটা বারবার আবর্তিত হচ্ছে সেটাকে কি সসীম আকারে লেখা যাচ্ছে, তাই না? এই জিনিসটা বারবার আবর্তিত হচ্ছে, এই জিনিসটাকে আমি চাইলে কত আকারে লিখতে পারি, দেখো এটাকে লিখতে পারি হচ্ছে কত, এই যে 1.
6 এর উপর পুনঃপুনিক, তাই না? দেখো, অর্থাৎ যে জিনিসটা বারবার আবর্তিত হয় অর্থাৎ পুনঃপুনিক আকারে থাকে সেটাকে কি আমি সসীম আকারে লিখতে পারি। দেখো, লিখতে পারি। তার মানে আমি যদি সংক্ষিপ্ত ভাবে এবার বলি, তাহলে এই পাশের বাম পাশের যে সংখ্যাগুলো এগুলো হচ্ছে কি দশমিকের উপরে অসীম, আর এই পাশের যে সংখ্যাগুলো দশমিকের পরে সসীম। এখন যদি বলো ভাইয়া বা স্যার এই জায়গায় হচ্ছে 2 দশমিকের পরে কত, দেখবা যদি হচ্ছে 2 কে পূর্ণ সংখ্যা আমরা লিখি 2.0, তোমরা ক্যালকুলেটর বা হচ্ছে বিভিন্ন মোবাইল বা হচ্ছে বিভিন্ন যন্ত্রতে দেখবা যে 2 এর মানটা 2.0 আকারে আসে। তার মানে দশমিকের পরে কি জিনিসটা সসীম, আমি এটা বলে দিতে পারি। তাহলে দেখো, আমরা হচ্ছে যে সংখ্যাগুলো লিখছিলাম যেটা ক্রস দিছিস সেটা ছাড়া যদি একটু খেয়াল করে দেখি, তোমরা হচ্ছে প্রয়োজনীয় সংখ্যা একটু স্ক্রিনশট দিয়ে নিও। ওকে, এবার দেখো সেই ক্ষেত্রে হচ্ছে এবার একটু খেয়াল করবো যে পাশে হচ্ছে আমরা এই পাশে বাম পাশে আমার কি দশমিকের পরে র্যান্ডমলি মান আসতে আসছে এবং কি অসীম, এবং এই পাশেরটা যদি দেখি দশমিকের পরে র্যান্ডমলি কোনো মান আসতেছে না এবং কি সসীম। এই পাশের যে সংখ্যাগুলা, এবার হচ্ছে আমরা ক্লাসিফিকেশনে যাই। হ্যাঁ, এই পাশের যে সংখ্যাগুলা একে বলি হচ্ছে মূলদ, আর এই পাশের যে সংখ্যাগুলো এটাকে বলি হচ্ছে আমরা অমূলদ। একটু দেখবা, হ্যাঁ, মূলদ। কিন্তু কোনটা বাদে? এইটা কিন্তু বাদে, এটা নিয়ে এখন আমি আলোচনা করি না। হ্যাঁ, এটা কিন্তু বাদে। এবার দেখো, তাহলে এখন তোমাদের হচ্ছে যারা আপনারা যারা বিসিএস পরীক্ষা দেন তাদের ক্ষেত্রে বলি, একটা এমসিকিউ কি আসে না, নিচের কোনটি মূলদ আর কোনটি অমূলদ, মানে নিচের কোনটি মূলদ সংখ্যা। এবার তাহলে কি আপনি গ্যাস করতে পারবেন যে এটা হচ্ছে যদি দশমিকের পর র্যান্ডমলি মান আসতে থাকে সেটা কি অম্লদ, আর যেটা দশমিকের পরে কি র্যান্ডমলি মান আসতেছে না, হয় সসীম নাই কিছু একটা সজ্জিত মান আসতেছে, সেটা কি মূলদ সংখ্যা। এক কথায় সেটা থেকে একটা এমসিকিউ আসে। দেখেন, তাহলে হচ্ছে মূলদ আর অম্লদ আমি আইডেন্টিফাই করতে পারছি। ওকে, এবার আমি আবারও বলতেছি একটু স্ক্রিনশট দিয়ে নেওয়ার জন্য। হ্যাঁ, আমি হচ্ছে এটা মিশিয়ে ফেলবো। এবার আসি হচ্ছে এইটা নিয়ে। আচ্ছা, এইটা হচ্ছে মূলদের মধ্যে ফেলছিলাম, কিন্তু এটা কিন্তু কি এটা বাদে, অর্থাৎ কোনো রুটের ওপর রুট ওভারের নিচে যদি হচ্ছে কোনো মাইনাস থাকে কোনো সংখ্যার আগে, সেটা কি মূলদ সংখ্যাও নয় অমূলদ সংখ্যাও নয়। সেটা কি ধরনের সংখ্যা, সেটাও আবার এক ধরনের সংখ্যা আছে, সেটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করতেছি। এবার আসি, হ্যাঁ, আমি মুছে ফেললাম, সবাইকে একটু হচ্ছে তুলে নেওয়ার অনুরোধ। ওকে, এবার আমরা হচ্ছে লিখে ফেলি হচ্ছে সংখ্যা। সংখ্যাটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বাস্তব আর একটা হচ্ছে জটিল। বাস্তব সংখ্যা, একটা হচ্ছে জটিল সংখ্যা। আচ্ছা, আমরা কিছুক্ষণ আগে এইটা দিছিলাম না, এইটাই হচ্ছে একটা জটিল সংখ্যা। হ্যাঁ, যেমন হচ্ছে আর বাকি যে সংখ্যাগুলো দিছিলাম সবগুলো বাস্তব সংখ্যা। এখন অনেকেই বলি একটা বাস্তব সংখ্যাকে দুই ভাগে ভাগ করি, যে বাস্তব আর অবাস্তব। ভাই, অবাস্তব কোনো সংখ্যা নাই, সংখ্যা অবাস্তব বলতে কোনো সংখ্যা নেই। একটা হচ্ছে বাস্তব আর একটা জটিল। এখন অবাস্তব কি, তাহলে অবাস্তব হচ্ছে জটিল সংখ্যার একটা অংশ। জটিল সংখ্যাকে আমরা দুইটা অংশে বিভক্ত করতে পারি, একটা হচ্ছে বাস্তব অংশ আর একটা হচ্ছে অবাস্তব অংশ, যেটাকে আমরা ইমাজিনারি অংশ বলে থাকি বা কাল্পনিক অংশ। ওকে, অবাস্তব অংশ হয়, অবাস্তব কোনো সংখ্যা হয় না, কাল্পনিক কোনো সংখ্যা হয় না। এটাকে হচ্ছে সংখ্যাকে দুই ভাগে ভাগ করি, যে হচ্ছে অনেকেই বলে থাকে, এটা একদমই ভুল, তাহা ভুলতাম, যে হচ্ছে কি বলে যে বাস্তব সংখ্যা আর কাল্পনিক সংখ্যা। ভাই, কাল্পনিক কোনো সংখ্যা নেই, যদি কোনো বইয়ে লেখা থাকে সেটা ভুল লেখা থাকে। সংখ্যার অংশ কিন্তু এক নয়, কাল্পনিক অংশ হয়। আজ থেকে সবাই ক্লিয়ার করে নেবেন। জটিল সংখ্যাটা যদি আমি একটু করে দিই, এটা হচ্ছে যদি আমার আলোচনার বিষয় নিয়ে, তো হচ্ছে এই ভুলটা ধরিয়ে দিচ্ছে। হ্যাঁ, জটিল সংখ্যা দুইটি অংশ, একটা হচ্ছে বাস্তব অংশ প্লাস হচ্ছে কাল্পনিক অংশ। হ্যাঁ, এই যে যেটাকে আমরা হচ্ছে জটিল সংখ্যাকে যদি z দ্বারা প্রকাশ করি তাহলে কিভাবে লিখি, এইভাবে x প্লাস i y। এখন দেখেন, এই xটা কিন্তু হচ্ছে বাস্তব অংশ, আর এইটুকু হচ্ছে কি ছিল কাল্পনিক অংশ। তাহলে কাল্পনিক, যেখানে আমি কাল্পনিক অংশ বলা উচিত সেখানে আমি কাল্পনিক সংখ্যা কি করে বলতে পারি। যেখানে অঙ্ক আর সংখ্যার মধ্যে পার্থক্য আছে সেখানে সংখ্যা আর অংশের মধ্যে নিশ্চয়ই পার্থক্য আছে। এবার আশা করি বুঝতে পারছেন। ওকে, যদি এটা আমার হচ্ছে টপিক নয়, জাস্ট ভুলটা ধরিয়ে দিলাম। আমরা ভুল না করি, যাই শিখবো যতটুকুই পারি কম বেশি যাই শিখি না কেন অবশ্যই সেটা কি শিখবো, সঠিকটা শিখবো। এবার আসে হচ্ছে আমাদের সংখ্যার কি ছিল বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যাকে আমরা দুই ভাবে বিভক্ত করতে পারি। হ্যাঁ, দুই ভাগে, একটা হচ্ছে মূলদ
মূলদ, আরেকটা হচ্ছে অমূলদ। এখন একটা জিনিস চিন্তা করে দেখো তো, আমি যদি বলি বাস্তব সংখ্যা কাকে বলে। আচ্ছা, মূলদ আর অমূলদ সংখ্যা ছাড়া দেখো দেখো বাস্তব সংখ্যাকে কয়টা ভাগে ভাগ করা যায়, মূলদ আর অমূলদ। এখন আমরা কিন্তু হচ্ছে এর আগে যে সংখ্যাগুলো তুলছিলাম বিভিন্ন প্রকার সংখ্যা, সেখানে কিন্তু চিনে আসছে মূলদ সংখ্যা কোনগুলা, অমূলদ সংখ্যা কোনগুলা। তাহলে আমি কি বাস্তব সংখ্যার সংজ্ঞা দিতে পারি না যে সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে? খুবই সিম্পল। এটা মুখস্থ করার মানে হচ্ছে এক্সট্রা ভাবে মুখস্থ করার কিছু নেই। আমি আগে সংখ্যাগুলো চিনবো, অমূলদ সংখ্যা চিনবো, অমূলদ সংখ্যা চিনবো, তারপরে এটাকে সংজ্ঞায়িত করবো। ওকে, তাহলে আমি কি দিতে পারি, সকল মূলদ এবং অম্লদ সংখ্যা কি বলা হয়, বাস্তব সংখ্যা।